শ্রীরামকৃষ্ণের বাণী মানে কি? মানুষকে ভালোবাসা। স্বামীজির যে সংসার ত্যাগ, এটা ভারত প্রেম। শ্রীরামকৃষ্ণের একটা ক্ষমতা ছিল যে তিনি খুব কনভিনসিংলি কথা বলতে পারতেন। লাভ পার্সনিফাইড, স্বামীজি বলছেন এই মানব প্রেম বড় সাংঘাতিক জিনিস। মানুষের সন্ন্যাসীর গেরুয়া পোশাক কিন্তু যুদ্ধের অঙ্গ। সন্ন্যাসীর কাজই হচ্ছে যে সমাজকে জাগিয়ে তোলা। ভারতবর্ষ তো এখনও জাগেনি, ভারতবর্ষ কিন্তু এখনও স্লিপিং। কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষ নিজের বৈশিষ্ট্যটা বুঝতে পারে। ভারতবর্ষ পথ দেখাবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। একটা চেতনার টান। আমি যতটুকুনি কাজ করতে পেরেছি সেটা হতো না ক্ষেত্রী মহারাজা না থাকলে। ক্ষেত্রী মহারাজার সঙ্গে স্বামীজি ঘোড়ায় করে বেড়াতে যাচ্ছেন, ভাবতে পারেন একটা গেরুয়া পড়া সন্ন্যাসী ঘোড়ায় করে বেড়াতে যাচ্ছে। গুরু শিষ্যের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ক্ষেত্রী মহারাজার সঙ্গে স্বামীজির ভালোবাসার টান, শ্রদ্ধা। স্বামীজি চলে গেলেন 1902, টাটা চলে গেলেন 1904। নিউ ইয়র্কে স্বামীজি গ্রেপ্তার হয়েতেন। বাড়ি ছাড়াটাও ভারতবর্ষ, জীবনটাও ভারতবর্ষ। 30 বছর বয়সে শিকাগোয় বিখ্যাত হয়েছিলেন, এটা মনে রাখতে হবে। নমস্কার। স্মরণে, মননে, চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ প্রাণারামের এই পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন শ্রী তরুণ গোস্বামী। তরুণবাবু, নমস্কার এবং স্বাগত আমাদের পডকাস্টের। ক্রমে জমে উঠেছে এ খবর আমরা পাচ্ছি এবং উৎসাহিত হচ্ছি। স্বামীজি সম্বন্ধে প্রশ্নের কোনো শেষ নেই। এটা হচ্ছে মহাসমুদ্রে আমরা পাড়ি দিয়েছি, আমরা জানি না কতদূর সাঁতরাতে পারবো। তো আসুন আমরা শুরু করি আমাদের প্রশ্নবানের। আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্বামীজির সংসার ত্যাগ, বুঝলেন? ওই একটা মানে কি বলবো, যে বজ্রপাতের মতো স্বামীজির জীবনে চলে এলো তার পিতৃবিয়োগ। ওই রকম সচ্ছল জীবন থেকে কোথায় হঠাৎ তারপরে ধরুন স্বামীজির 4 ভগিনীর মধ্যে 4 জনেই বিবাহিত, তাদের মধ্যেও ট্র্যাজেডি অনেক এসেছে। 2 ভাই তখনও রোজগার করেন না। তার মা প্র্যাকটিক্যালি অভুক্ত অবস্থায় কঠিন দারিদ্র্যের মুখোমুখি এবং পারিবারিক নানা সমস্যায় সমর্থিত। এই সময় স্বামীজিকে কি এমন জিনিস টানলো বা তাড়া করলো? সেটা কি একমাত্র শ্রীরামকৃষ্ণের আহ্বান, নাকি অন্য কোনো কনসিডারেশন? হঠাৎ স্বামীজির এই সংসার ত্যাগে যে বিরাট, এটা অনেকে অন্যভাবেও নেয়। আমি আপনার কাছে শুনতে চাই যে স্বামীজির সংসার ত্যাগকে আপনি কিভাবে বেস্ট জাস্টিফাই করবেন? আমার নিজের মনে হয় এখানে স্বামীজির নিজের কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার একদিকে ছিল আমার প্রিয় মা ভাইরা, অন্যদিকে শ্রীরামকৃষ্ণের বাণী। আমি জানতাম আমি ছাড়া এটিকে কেউ বিশ্বে ছড়াতে পারবে না, তাই আমি দ্বিতীয়টিকে ভালোবেসে প্রথমটিকে ত্যাগ করেছিলাম। শ্রীরামকৃষ্ণের বাণী মানে কি? মানুষকে ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে মানুষকে ভালোবাসতে শিখিয়ে দিয়েছিলেন। কি পদ্ধতিতে আমরা তো জানি না, কিন্তু স্বামীজির যে সংসার ত্যাগ, এটা ভারত প্রেম। শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষকে চিনিয়ে দিয়েছিলেন যে ভারতবর্ষ ব্রিটিশের ভারতবর্ষ নয়, আসল ভারতবর্ষ, যেখানে দারিদ্র্য আছে, সেখানে কষ্ট আছে, সেখানে অশিক্ষা আছে, সেখানে মানুষের ক্ষুধা আছে। এই ভারতবর্ষকে চিনিয়ে দিয়েছিলেন এবং এমনভাবে কথা বলেছিলেন যে স্বামীজির কাছে আর সব কিছু ছোট হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণের একটা ক্ষমতা ছিল যে তিনি খুব কনভিনসিংলি কথা বলতে পারতেন, খুব কনভিনসিংলি, এবং প্রত্যেকটা কথা ছিল ভালোবাসা মাখা। যখন তিনি গিরিশচন্দ্র পরে শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে একটা চমৎকার কথা বলেছেন যে বাবা মার ভালোবাসার মধ্যেও স্বার্থ থাকে, যে সন্তান উপার্জনশীল তার দিকে ভালোবাসাটা ঢলে যায়, কিন্তু ঠাকুরের ভালোবাসায় কোনোদিন এরকম ছিল না। একটা এমন ভালোবাসতে পারতেন, হি ওয়াজ লাভ পার্সনিফাইড, স্বামীজি বলছেন তো। ওই ভালোবেসে এই ভারতবর্ষকে চিনিয়ে দিয়েছিলেন। যখন এই ভারতবর্ষকে কেউ চিনিয়ে দেয় তখন আর মন বাড়িতে টেকে না, টেকা সম্ভব ছিল না। এবং অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে মার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। পরে তো ক্ষেত্রীরা 100 টাকা করে পাঠাতেন ভুবনেশ্বরী দেবীকে, বেশি দিন পাঠাতে পারেননি, তার শরীর চলে গিয়েছিল বলে। কিন্তু ওই টানটা মানুষের প্রতি টান। দেখবেন একটি বিল্লমঙ্গলের গান আছে, সেই গান সাংঘাতিক।
সেটা আপনি বলতে পারেন যে কোনো সাধকের জীবনের গান গিরিশচন্দ্র খুব সুন্দরভাবে লিখেছিলেন। ওঠা নামা প্রেমের তুফানে টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কি জানে, কোথাও ভীষণ ঘুরন পাক, চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে দুনিয়া দেখে ফাঁক, কোথাও তত্তরে ধায় ভাসিয়ে নে যায়, টান পড়েছে কি টানে ওঠানামা প্রেমের তুফানে। এই মানব প্রেম বড় সাংঘাতিক জিনিস। মানুষের প্রতি কারো যদি ইন্টারেস্ট গ্রো করিয়ে দেওয়া যায়, আর কিছুতে কাজ হয় না। সেটাকে ঠাকুর এমনভাবে শিখিয়েছিলেন, এমনভাবে বুঝিয়েছিলেন যে স্বামীজি আর কিছুতেই আটকে রইলেন না। যে এবং ঠাকুরের সঙ্গেও তো সঙ্গ বেশি দিন করেননি। ঠাকুর তো চলে গেলেন 1886 সালে, 2 বছর নিজের বাবা চলে গেলেন 1884, ঠাকুর চলে গেলেন 86, নিজের বাবা চলে গেলেন 48, ঠাকুর চলে গেলেন 50। কিন্তু এই টানটার বাড়িতে ফিরে এলেন না, স্বচ্ছন্দে ফিরে আসতে পারতেন। 1886 সালে স্বামীজির বয়স কত? 23 বছর বয়স। যদি বাড়িতে ফিরে আসতেন, যদি আইন ব্যবসারা পড়াটা কমপ্লিট করতেন, যদি আইনজ্ঞ হয়ে যেতেন, যদি বিবাহ করতেন, বিদেশে ব্যারিস্টার হতে যেতেন বা ICS হতেন, কেউ কিচ্ছু বলার ছিল না। কিন্তু মানুষের প্রতি টান, মানুষের প্রতি টান যখন কারোর মধ্যে আসে, আর কিছুতেই আর স্বামী তো পুরোটাই মানুষ নিয়ে। স্বামীজির তো আর কিচ্ছু না, রামকৃষ্ণ মিশন করা কেন? মানুষের জন্যে। আত্মান ও মুখ্যার্থম প্রথম পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে জগদ্ধিতায় চ, এবং সন্ন্যাসীর সংজ্ঞা দিয়েছিলেন, হিমাই কলে মহাত্মান হুজ হার্ট ব্লিডস ফর দি পুয়ার, আদারওয়াইজ ইজ আ দুরাত্মান। আমি তাকেই মহাত্মা বলি যার হৃদয় পরের যন্ত্রণায় রক্তাক্ত হয়। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার শোনাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে এবং সকলের মধ্যে ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক কিন্তু যুদ্ধের অঙ্গসজ্জা। এই ডেফিনেশন শুনেছেন কোনোদিন সন্ন্যাসীর? সন্ন্যাসীর কাজই হচ্ছে যে সমাজকে জাগিয়ে তোলা, বিধবার অশ্রুজল মোছানো, পুত্রহীনার প্রাণে শান্তি দেওয়া, অজ্ঞ জনসাধারণকে শিক্ষিত করে তোলা। স্বামীজির কথা। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে এবং সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতেই সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক এ তো যুদ্ধের অঙ্গসজ্জা। দেখুন, আমাদের ন্যারো মানসিকতাতে আমরা নর্মালি ভাবি যে কত বড় স্বার্থপত্নী ছিলেন যে তিনি এই রকম অভুক্ত মা, তার এই রকম ভগিনী, তার ভাইদের রকম রেখেছিলেন। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যি এ টান যে ফিল করেছে সেই জানে। যে একদম একদম যে ফিল করেছে সেই জানে। এবং এবং এই যে ভারতবর্ষকে জাগিয়ে তোলা, ভারতবর্ষ তো এখনও জাগেনি। ভারতবর্ষ কিন্তু এখনও স্লিপিং। কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষ নিজের বৈশিষ্ট্য বুঝতে পারেনি। যেদিন তারা বুঝতে পারবে, যে চনমন করে জেগে উঠবে, তারা গোটা পৃথিবীকে পথ দেখাবে। এবং স্বামীজির একটা বিখ্যাত কথা আছে, ভারতবর্ষ পথ দেখাবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে জেগে উঠবে ভারতবর্ষ। সেই জায়গাটা অর্থনৈতিক জাগরণ নয়, জনবিস্ফোরণ নয়, জায়গাটা চেতনার টান। ওই মানুষের প্রতি টানটা যেদিন হবে, সেদিন দেখবেন গোটা পৃথিবী ভারতের দিকে চেয়ে থাকবে। এবার আসি আরেকটা প্রসঙ্গ নিয়ে। ধরুন স্বামীজি সংসার ছাড়লেন, ছেড়ে তারপরে সারা ভারতবর্ষ ঘুরতে শুরু করলেন। করতে করতে আমরা যার কথা প্রায়ই শুনি, ক্ষেত্রীর মহারাজের সঙ্গে আলাপ। সেটাও স্বামীজির জীবনে একটা বিরাট বিরাট ঘটনা। ক্ষেত্রীর মহারাজের সঙ্গে তার যে সখ্যতা শুরু, সেই নিয়ে যদি একটু বিস্তারিত। স্বামীজি প্রথমবার বিদেশ থেকে ফেরার পরে ক্ষেত্রী মহারাজের সঙ্গে অসাধারণ মন্তব্য করেছিলেন। আমি যতটুকুনি কাজ করতে পেরেছি সেটা হতো না ক্ষেত্রী মহারাজা না থাকলে। ক্ষেত্রীর মহারাজা স্বামীজিকে ভালোবেসে ফেলেছিলেন। এবং তখন কিন্তু বিবেকানন্দ বিখ্যাত নন, পরিব্রাজক। সেই অবস্থায় দেখেছিলেন টাওয়ারিং পার্সোনালিটি। এবং একটি অসাধারণ বই আছে, স্বামী বিবেকানন্দ এ ফরগটন চ্যাপ্টার অফ হিজ লাইফ, বেনিশঙ্কর শর্মার লেখা। এবং এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল স্বামীজির জন্ম শতবর্ষে 1963 সালে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস হচ্ছে পাবলিশার। এখন বইটা আবার রিপ্রিন্ট হয়েছে, পাওয়া যায়। সেইখানে আমরা দেখব যে ক্ষেত্রীর মহারাজার সঙ্গে
স্বামীজি ঘোড়ায় করে বেড়াতে যাচ্ছেন। ভাবতে পারেন একটা গেরুয়া পড়া সন্ন্যাসী ঘোড়ায় করে বেড়াতে যাচ্ছেন। তিনি ঘোড়া চালাতে পারতেন, তাই জন্য বেড়াতে যেতে পেরেছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ক্ষেত্রীর মহারাজাকে স্বামীজি বিলেত থেকে যন্ত্র এলো, কি টেলিস্কোপ, গ্রহ নক্ষত্র চেনাবেন বলে, এবং সেটি আনপ্যাক করা হলো, এখনকার ভাষা আনবক্সিং হলো, বসানো হলো, এবং সেখানে গ্রহ নক্ষত্র চেনাচ্ছেন। ক্ষেত্রীর মহারাজাকে ভারতবর্ষের দর্শন সম্বন্ধে বলছেন, এবং এত বন্ধুত্ব ছিল দুজনের। যখন স্বামীজি প্রথমবার ফিরলেন, ফিরে এসে তারা দার্জিলিংয়ে গেলেন, এপ্রিল মাসে ফিরলেন, ক্ষেত্রীর মহারাজা স্বামীজিকে শিয়ালদা স্টেশনে রিসিভ করতে গেলেন। স্বামীজি দার্জিলিং মেল থেকে নামলেন, সে 3টে সিঁড়ি লাগানো হলো, সেটা দিয়ে স্বামীজি এলেন। রাজা গঙ্গা জল দিয়ে স্বামীজির পা ধুয়ে দিলেন, তখন তো নেটিভ প্রিন্স, পা ধুইয়ে দিলেন। পা ধুয়ে দেওয়ার পরে তারপর স্বামীজি গোপাললাল সেনের বাড়িতে গেলেন, বিকেলে বড় বাজারে গেলেন, এবং সেখানকার অন্যান্য মারোয়াড়ি সম্প্রদায়ের নানা রকমের গিফট স্বামীজিকে দিয়েছিলেন, হিরে দিয়েছিলেন। রাজা এতখানি সম্মান করতেন স্বামীজিকে। রাজা বাঁচলেন না বেশি দিন, সেটা বড় দুর্ভাগ্যজনক, কিন্তু রাজার সঙ্গে স্বামীজির ওতপ্রোত বন্ধুত্ব হয়েছিল, ওতপ্রোত বন্ধুত্ব। এবং গুরু শিষ্যের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ক্ষেত্রীর মহারাজের সঙ্গে স্বামীজির ভালোবাসার টান, শ্রদ্ধা ইত্যাদি। উনি পরিবারকেও তো স্বামীজির অনুরোধে কিছুদিন সাহায্য পাঠিয়েছিলেন। 100 টাকা করে ভুবনেশ্বর দেবীকে পাঠিয়েছেন। আর স্বামীজি এও লিখেছিলেন যে আপনি আমি কাকে আর এই অনুরোধ করতে পারি। তারপরে স্বামীজির কতখানি ফেথ ছিল যে এই অনুরোধটা আমি ক্ষেত্রী রাজাকেই করতে পারি, অন্য কেউ করতে পারি না। এবার আসি আমরা স্বামীজির ফাইনালি সমুদ্র যাত্রার ব্যাপারে। ধরুন, যদিও ক্ষেত্রী মহারাজের সঙ্গে আপনি যেটা বললেন সেটা সমুদ্র যাত্রা সেরে ফেরার পরে, কিন্তু এই যে নানা রকমের ঘুরতে ঘুরতে যখন ফাইনালি উনি সমুদ্র যাত্রা শুরু করলেন আর কি, সেই সমুদ্র যাত্রা সম্বন্ধে যদি একটু কিছু বলেন, ওনার নানা ধরনের এক্সপিরিয়েন্স সমুদ্র যাত্রাতে, বা প্রথম আমেরিকা ঢুকে, বা এই স্বামীজি আমরা আগেও আলোচনা করেছি এবং বহুবার আলোচিত হয়েছে যে শ্রীরামকৃষ্ণ সেই রাত্রিবেলা কথা বলছেন স্বামীজির সঙ্গে মাদ্রাজির মাদ্রাজ ভক্তরা বলছেন যে কার সঙ্গে স্বামীজি এত কথা বলেন। স্বামীজি বলছেন গুরুদেবের সঙ্গে, তিনি বলেছেন যাব না, আমি বলেছি যাব না, তিনি বলছেন গিয়েছি। স্বামীজি যখন যাচ্ছেন প্রথমবার সমুদ্র যাত্রায়, তখন মনে রাখতে হবে যে জাপানে স্বামীজি যখন একটি দেশলাই কারখানায় গেছেন, সাথে সঙ্গী ছিলেন জামশেদজি টাটা, এবং জামশেদজি টাটা দেখেন যে স্বামীজি প্লেন ক্লোজ পুলিশম্যান স্বামীজিকে ফলো করছে। তিনি জাহাজে টিকিট পাল্টে ফেলেন। স্বামীজির তো বম্বে থেকে ইয়োকোহামা হয় নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল, তিনি পার্টলি প্যাসেঞ্জার পার্টলি কার্গোশিপের টিকিট কাটেন। তার এখনও ইন্টারন্যাশনাল কনভেনশন হচ্ছে 12টা ফার্স্ট ক্লাস কেবিন। টাটা এবং স্বামীজি পাশাপাশি কেবিনে যান। তার আগে ইয়োকোহামা থেকে মাদ্রাজি ভক্তরা চিঠি লেখেন, সেই চিঠিটা বড় সাংঘাতিক। ভারতবর্ষ সহস্র যুবকের বলি চায়, যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের অসহায় মুখে অন্নদান করবে, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে, আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবিতে উপনীত হয়েছে তাদের উন্নতির অসীম চেষ্টা করবে। একটা 30 বছরের ছেলে এই ডিপ কনসার্ন ফর হিজ কান্ট্রিম্যান। একটা দ্বিতীয় উদাহরণ দিন। কান্ট্রি বলতেই তো ব্রিটিশ এডুকেটেড ক্লাস আমরা মনে করি, তা নয়, সাধারণ মানুষ। তাই বলছেন তাদের অসহায় মুখে অন্নদান করবে, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে, এবং ওদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবিতে উপনীত হয়েছে তাদের উন্নতির অসীম চেষ্টা করবে। এবং সহস্র যুবকের বলি ভারতবর্ষে চায়। এটা শিকাগোয় যাওয়ার আগে, আমেরিকায় যাওয়ার আগে চিঠি লিখছেন। এই যে জামশেদজি টাটার সঙ্গে গিয়েছিলেন 12 দিন 21 দিন স্টিমারে, কি আলোচনা ছিল কেউ জানে না, কিন্তু আলোচনা হয়েছিল শিক্ষা নিয়ে। স্বামীজি টাটাকে বলেছিলেন শুধুমাত্র ওই স্টিল আমদানি করলে হবে না, এমন প্রতিষ্ঠান করতে হবে যে প্রতিষ্ঠানে গবেষণার কাজ হয়। 1898 সালে টাটা স্বামীজিকে চিঠি লেখেন যে আমি একটি প্রতিষ্ঠান করছি যেখানে বেসিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, মেটাফিজিক্স, এথিক্স, সাইকোলজি পড়ানো হবে, এবং সেটি ভারতীয় ব্রহ্মচর্যের পদ্ধতিতে হবে।
আপনি একটি প্যামফ্লেট লিখুন, আমি তার খরচ বহন করব। স্বামীজি পারেননি তা, কিন্তু টাটা সেটি নিয়ে পড়ে থাকেন। 1899 সালে যখন কার্জন আসেন, তখন টাটার বোন এবং পারিবারিক বন্ধু মিস্টার পাতসা কার্জনের সঙ্গে বম্বেতে দেখা করেন। কার্জন বলেন ভারতবর্ষে শিক্ষার কোনো কাজে আসবে না। তারা ফিরে এসে স্বামীজির সঙ্গে বেলুড় মঠে দেখা করেন। স্বামীজি তখন তাদের বলেন, কি আলোচনা ছিল কেউ জানে না, প্রবুদ্ধ ভারতের এডিটোরিয়াল লেখে যে বম্বেতে পোর্টে এখনই টাটাটা সোনার মূর্তি গড়া উচিত, কারণ তিনি ভারতবর্ষে শিক্ষার গবেষণার জন্য এবং শিক্ষার প্রচারের জন্য বহু টাকা রেখেছেন। কত টাকা রেখেছিলেন? মাত্র 33 লক্ষ টাকা, মাত্র 33 লক্ষ টাকা। এবং টাটার যাতে এই প্রতিষ্ঠান না হয় তাই কার্জন নানা চেষ্টা করেছিলেন। তার প্রতিবাদের একটা অসাধারণ চিঠি নিবেদিতা লিখেছিলেন স্টেটসম্যানে। 100 Years of Statesman বলে যে বইটি আছে 1875 to 1975, তাতে নিবেদিতা সেই চিঠিটা আছে। সাহেবরা বলতে শুরু করেছিল যে এর পেছনে টাটার নিজের কোনো একটা সেলফ ইন্টারেস্ট রয়েছে। স্বামীজি চলে গেলেন 1902, টাটা চলে গেলেন 1904, নিবেদিতা লেগে রইলেন এবং শেষ অবধি লর্ড মিন্টো তিনি এসে ব্যবস্থা করলেন, টাটা ইনস্টিটিউট তৈরি হলো, যার এখনকার নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। সেইটাই প্রথম বিলেত যাত্রা, না হলে হতো না। ওই একসঙ্গে যদি না যেতেন দুজনে, দেশলাই কারখানা যদি না যেতেন দুজনে, এবং যদি নিউ ইয়র্কে স্বামীজি গ্রেপ্তার হয়ে যেতেন, পুলিশ স্বামীজিকে অ্যারেস্ট করতো, ভ্যাঙ্কুভারে গিয়ে নামলেন। টাটার মতো মানুষ একটা পোর্টে নামছেন, কার্গো পোর্ট তো ভ্যাঙ্কুভার, কানাডার একেবারে বর্ডারে, তো সেইখানে নামলেন কেন? শুধু স্বামীজির সাথে আছেন বলে। নিউ ইয়র্ক তো তখন একটা ওই শহর, ভারত বড় শহর, সেখানে নামতেন, বিলাসিতা সবই আছে। ভ্যাঙ্কুভারে তো কিচ্ছু নেই। সেইখানে কেন গেলেন? শুধুমাত্র এই ছেলেটির জন্যে। এবং আলোচনা করেছিলেন শিক্ষা নিয়ে, নাহলে টাটা এই চিঠিটা লিখতেন না। ফলে সমুদ্র যাত্রা খুব ইভেন্টফুল হয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে। ওই বাড়ি ছাড়াটাও ভারতবর্ষ, জীবনটাও ভারতবর্ষ, এবং ভারতবর্ষের মানুষ যাতে গবেষণা করতে পারে, এখানকার ছেলেরা, ভারতবর্ষের দরিদ্র মানুষ যে দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারে, যাতে চাকরির ব্যবস্থা হয়, খাবার ব্যবস্থা হয়, সেই জন্যেই প্রিয় মাকে ছেড়ে, ভাইদের ছেড়ে ছেলেটি সাধু হয়ে গিয়েছিলেন এবং 30 বছর বয়সে শিকাগোয় বিখ্যাত হয়েছিলেন। এটা মনে রাখতে হবে। অনন্ত অনন্ত আমাদের জিজ্ঞাসা, আমাদের কৌতূহল, সমস্ত কিছু অনন্ত, কিন্তু আমাদের পডকাস্টের সীমাবদ্ধতার জন্য আমাদের আজকে বোধহয় এখানেই শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ তরুণবাবু। আমরা এরকম বহু আলোচনায় আগে আবার মিলিত হব এবং আশা করি আপনাদের সকলের শুভেচ্ছা এবং আশীর্বাদে আরও বহু প্রশ্ন জমা আছে আমাদের কাছে, এবং আমি সেই সমস্ত প্রশ্নগুলো তরুণবাবুকে করবো এবং আশা করি তার উত্তর আপনাদের সকলকে সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, নমস্কার।